পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর তথা রাজধানী এবং ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী হলো কলকাতা। আর এই কলকাতা মানেই রবি ঠাকুরের গান আর রবীন্দ্র সদন। কলকাতা মানেই বড় দুর্গাপুজো এবং বাবুঘাট ও শোভাবাজারে ঠাকুর বিসর্জন। কলকাতা মানেই ক্রিকেট, সৌরভ এবং অবশ্যই ইডেন গার্ডেন্স। কলকাতা মানেই দক্ষিণেশ্বর এবং কালীঘাট। কলকাতা মানেই স্প্ল্যানেড এবং বাজার করার নিউ মার্কেট। কলকাতা মানেই ভিক্টোরিয়া এবং চিড়িয়াখানায় প্রিয়জনে হাত ধরে ঘোরা, এবং কলকাতা মানেই বিকেলবেলার গঙ্গা আর প্রেম মিলনের প্রিন্সেপ ঘাট। গরমকালে একটা ছুটির সন্ধ্যাবেলা অথবা বর্ষাকালের বিকেল কিংবা শীতকালে নরম রোদের একটা ঠান্ডা দুপুরে নিজের প্রিয় মানুষটিকে নিয়ে চলে আসতেই পারেন হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত প্রিন্সেপ ঘাটে তথা তার সংলগ্ন পার্কে। এখানে এলে এই ব্যস্ত শহরের মধ্যেই আপনারা দেখতে পাবেন অনেক গাছ, বাগান, অপরূপ স্থাপত্য, দ্বিতীয় হুগলি ব্রিজ তথা বিদ্যাসাগর সেতু। এছাড়াও রয়েছে গঙ্গার বুকে সূর্যাস্ত দেখার সুযোগ, নৌকায় বেড়ানোর ব্যবস্থা, পাশাপাশি সন্ধ্যায় চমৎকার আলোকসজ্জা এবং বিভিন্ন লোভনীয় খাবারের স্টল। নমস্কার বন্ধুরা, ট্যুর উইথ সৌম্যর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে এই প্রিন্সেপ ঘাটে পৌঁছাবেন এবং এই জায়গার সমস্ত দর্শনীয় স্থান, এছাড়াও নৌকা ভ্রমণ কিভাবে করবেন এবং তার খরচ কত। এছাড়াও জানাবো প্রিন্সেপ ঘাটের সমস্ত ইতিহাস এবং প্রিন্সেপ ঘাট সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে জানাবো কিভাবে পৌঁছাবেন এই প্রিন্সেপ ঘাটে। যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া স্টেশনের 12 এবং 13 নং প্ল্যাটফর্মের সোজাসুজি রয়েছে হাওড়া ফেরিঘাট যাওয়ার রাস্তা। এদিক থেকে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ড পেরিয়ে চলে আসুন হাওড়া ফেরিঘাটে। এছাড়া হাওড়া স্টেশনের ঠিক তার পাশেই সুড়ঙ্গ পথে ফেরিঘাট যাওয়ার রাস্তা রয়েছে, তবে এই রাস্তাটি এড়িয়ে চলাই ভালো। আর যদি ধর্মতলার দিক থেকে আসেন তাহলে বাসে করে এলে 10 মিনিট সময় লাগবে। প্রিন্সেপ ঘাটগামে যে কোনো বাসে আসতে পারেন, আর ধর্মতলা থেকে হেঁটে এলে 15 মিনিট সময় লাগবে। আর যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে যে কোনো ট্রেন ধরে চলে আসুন দমদম, আর দমদম থেকে মাঝিরহাটগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন বাবুঘাট বা প্রিন্সেপ ঘাট স্টেশনে। এছাড়াও আপনারা চক্র রেলে করেও আসতে পারেন প্রিন্সেপ ঘাটে। আর যদি নিজের বাইক বা চার চাকা নিয়ে আসেন তাহলে অসুবিধা নেই, প্রিন্সেপ ঘাট বা বাবুঘাটে দু জায়গাতেই কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। বিশেষ করে বাবুঘাটে অনেকটা বড় কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমি যেহেতু হাওড়ার দিক থেকে গিয়েছিলাম তাই হাওড়া স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম হাওড়া ফেরিঘাটে। সেখান থেকে 6 টাকা টিকিট কেটে চলে গিয়েছিলাম বাবুঘাটে। প্রসঙ্গত জানিয়ে রাখি, হাওড়ার এই ফেরিঘাট থেকে শোভাবাজার, বাগবাজার, ফেয়ারলি ঘাটে যাওয়ার জন্যও ফেরি পাওয়া যায়। হাওড়া ফেরিঘাটে পৌঁছানোর পর বাম দিকে দেখতে পাবেন হাওড়া ব্রিজকে। এই হাওড়া ব্রিজকে এইভাবে দেখতে অপূর্ব সুন্দর লাগবে। আর হুগলি নদীর চারপাশের সৌন্দর্যটা সত্যি অতুলনীয়। এই ফেরিঘাট থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্যই ফেরি ছাড়ে, তাই বাবুঘাট যাওয়ার জন্য নির্দিষ্ট যে ফেরি জেনে নিয়ে সেটাই বসে পড়ুন। আর এই ফেরিঘাটে দাঁড়িয়ে হুগলি নদীর ওপারে তিলোত্তমা কলকাতাকে দেখতে অপূর্ব সুন্দর লাগে। হুগলি নদীর ওপর দিয়ে ফেরিতে এই যাত্রাপথ সত্যি অসাধারণ। এই যাত্রাপথে ছোট, বড়, মাঝারি মাপের অনেক ফেরি বা নৌকা ও স্পিডবোট এবং ময়ূরপঙ্খী নৌকাও দেখতে পাবেন। এই ময়ূরপঙ্খী নৌকাতেই মাত্র 169 টাকার বিনিময়ে 1.5 ঘন্টা গঙ্গাবক্ষে ভ্রমণ করতে পারবেন, যেটা আপনাকে বিদ্যাসাগর সেতুর নিচ থেকে হাওড়া ব্রিজের নিচ পর্যন্ত ঘোরাবে, আর সঙ্গে থাকবে লাইভ মিউজিক। আর এটা ছাড়ে প্রতিদিন 5:30টায় ঠিক মিলেনিয়াম পার্কের সামনে থেকে। এটা নিয়েও আগামী কয়েকদিনের মধ্যে একটি ভিডিও আমি আনছি। এখন সামনে যেটা দেখছেন এটা ফ্লোটেল হোটেল। এই হোটেলটা সম্পূর্ণটাই গঙ্গাবক্ষে ভেসে রয়েছে। নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম বাবুঘাটে। এই ঘাটটির সম্পূর্ণ নাম বাবু রাজচন্দ্র দাস ঘাট। এটি কলকাতার যানবাজার এলাকার জমিদার রাজচন্দ্র দাসের নামে নামাঙ্কিত। রাজচন্দ্র দাস ছিলেন রানী রাসমণির স্বামী। বাবুঘাটের একদম সামনেই প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় শুরু হয় সন্ধ্যারতি, যা গঙ্গারতি নামেও পরিচিত। বেনারসের মতোই কলকাতার বুকে হওয়া এই গঙ্গারতি দেখার মজাই কিন্তু আলাদা। এই গঙ্গারতি দেখার জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয় না, এবং বসার জন্য যে চেয়ারগুলো রয়েছে সেখানেও কোনো টিকিট কাটতে হয় না।
বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাটের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। পায়ে হেঁটে মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আর এখন নদীর ধার বরাবর একটা খুব সুন্দর রাস্তা বানানো হয়েছে, যেখান থেকে হুগলি নদীর সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যেতে পারেন বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাটে। গোটা রাস্তাটা জুড়েই রয়েছে সুন্দর সাজানো গোছানো বাগান, অনেক ফাউন্টেন, বসার অনেক বেঞ্চ এবং অনেক লাইট, আর রয়েছে নদীর সৌন্দর্য যা তোমাদের মুগ্ধ করবেই। আর এখানে বিকেল বা সন্ধ্যের পরিবেশটা অত্যন্ত মনোমুগ্ধকর। প্রিন্সেপ ঘাট কলকাতার অন্যতম দর্শনীয় স্থানগুলির একটি। সারা বছর জুড়েই হাজার হাজার মানুষ এখানে বেড়াতে আসেন। অনেক প্রেমের না বলা কথা লেখা আছে এই ঘাটের ইতিহাসের পাতায়। এখানে মোট 2টি ঘাট রয়েছে এবং এই 2 ঘাটই ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। এই প্রিন্সেপ ঘাটের পাশেই রয়েছে ম্যান ও ওয়ার জেটিঘাট। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। সাধারণ মানুষের এখানে কোনো প্রবেশাধিকার নেই। এখন এটি ইন্ডিয়ান নেভি দ্বারা পরিচালিত। এবার চলুন প্রিন্সেপ ঘাটের ইতিহাসটা জেনে নেওয়া যাক। এই প্রিন্সেপ ঘাটের পাশেই রয়েছে জেমস প্রিন্সেপের নামাঙ্কিত একটি সৌধ এবং এটি বিদ্যাসাগর সেতুর প্রায় নিচেই অবস্থিত। অপূর্ব এই স্থাপত্যের বারান্দাটি গ্রিক এবং গোথিক শিল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্মিত। কাঠামোটি বর্গাকার আকৃতির, কলামগুলি 40 ফুট উঁচু এবং এর রঙটি সাদা রঙের। বহুমুখী প্রতিভাসম্পন্ন বিখ্যাত ভারততত্ত্ববিদ জেমস প্রিন্সেপ 1799 খ্রিস্টাব্দে 20 আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ইংরেজ পণ্ডিত, প্রাচ্যবিদ, পুরাতত্ত্ববিদ এবং বিশিষ্ট ভারততত্ত্ববিদ। তিনি 1819 খ্রিস্টাব্দে কলকাতায় আসেন এবং ওই বছরই কলকাতা ট্যাক্সালে উপধাতু পরীক্ষক রূপে কাজে যোগদান করেন। একই সঙ্গে এশিয়াটিক সোসাইটির বাংলা শাখার সচিব পদে কর্মভার গ্রহণ করেন। এই সময়কালে তাঁর উল্লেখযোগ্য কাজগুলি হল ব্রাহ্মী ও খরষ্টি ভাষা পড়ার লিপি মুদ্রা আবিষ্কার। প্রসঙ্গত জানিয়ে রাখি, ব্রাহ্মী হলো একটি অতি প্রাচীন লিখন পদ্ধতি। এটি যীশুখ্রিস্টের জন্মের কিছু আগে এবং পরে অর্থাৎ প্রথম শতকে ভারতীয় উপমহাদেশ এবং মধ্য এশিয়ায় ব্যবহৃত হতো। এর সমসাময়িক লিপি হচ্ছে খরষ্টি, যা আফগানিস্তান এবং পাকিস্তানে ব্যবহৃত হতো। জেমস প্রিন্সেপ ভারতীয় প্রত্নতত্ত্বকে নতুন জীবন দিয়েছিলেন। সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন তিনি। যে সময় তিনি ব্রাহ্মী লিপিতে অশোকের দীর্ঘ শাসনের পাঠোদ্ধার করেন, তখন ভারতবর্ষের মানুষ সম্রাট অশোক সম্পর্কে এবং প্রাচীন ভারত সম্পর্কে কেউই বিশেষ কিছু জানতেন না। ভারতের শক্তিশালী শাসক বিহারের অশোক সম্পর্কে তাঁর পরিশ্রমের ফলেই বিশ্বের মানুষ জানতে পারেন। এই সূত্র থেকেই গৌতম বুদ্ধ সম্পর্কেও জানতে পারা যায়। এছাড়াও তিনি একই রকম ওজন ও মাপের ধাতু মুদ্রা প্রচলন করেন এবং হুগলি নদী ও সুন্দরবনের সংযোগ রক্ষাকারী সার্কুলার ক্যানেল খনন করেন। জেমস প্রিন্সেপ 1840 সালের 22 এপ্রিল মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর 1841 সালে কলকাতার নাগরিকদের দানেই 12,000 টাকায় হুগলি নদীর পূর্ব তীরে তাঁর স্মরণে এই দৃষ্টিনন্দন সৌধটি তৈরি করা হয়। পূর্বে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ কলকাতায় জাহাজে করে এলে এই ঘাটেই পদার্পণ করতেন। পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর 2012 সালে এই ঐতিহ্যবাহী সৌধটির সংস্কার এবং আশেপাশের সমস্ত জায়গাটিকে সাজিয়ে তোলে। প্রিন্সেপ ঘাটের অন্যতম জনপ্রিয় বিনোদন হল হুগলি নদীতে নৌকা ভ্রমণ। প্রিন্সেপ ঘাট এলাকায় অবস্থিত 2টি ঘাট থেকেই নৌকা ভ্রমণ করা হয়। তোমরা চাইলেই প্রিয়জনের সাথে নৌকায় করে দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতুর নিচ থেকে ঘুরে আসতে পারো। এই নৌকা ভ্রমণ ভোর 5টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত চলে। তবে আমার মতে নৌকা ভ্রমণের আদর্শ সময় হলো বিকাল থেকে সন্ধ্যা নামার সময়টাতে। গঙ্গাবক্ষে প্রিয়জনের সাথে নৌকায় বসে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখা এক কথায় অনবদ্য। 8 ঘন্টার নৌকা ভ্রমণের ভাড়া পড়ে 400 থেকে 500 টাকা। 2 জন থেকে 4 জন পর্যন্ত 400 টাকা করে নেয়, আর সংখ্যাটা 6 জন হলে 600 টাকা চায়। নদীর ধার বরাবর সুসজ্জিত রাস্তার পাশেই রয়েছে অনেক খাবারের দোকান, যেমন ফুচকা, ঘুগনি, পাওভাজি, চা, কফি ইত্যাদি। এখানে একটা 40 বছরের পুরানো এবং বিখ্যাত খাবারের দোকানও আছে। প্রিন্সেপ ঘাটের পাশেই রয়েছে প্রিন্সেপ ঘাট নামাঙ্কিত
চক্ররেলের স্টেশন। এই চক্ররেলে করে কলকাতার যে কোনো প্রান্ত থেকে সহজেই চলে আসতে পারেন এই প্রিন্সেপ ঘাটে। বিবাদী বাগ থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত নদী তীর বরাবর সুন্দরভাবে বাগান, প্রমোদ পথ, ফোয়ারা, আলোকমালা দিয়ে সাজানো এবং এই জায়গায় অবস্থিত ঘাটগুলোরও সংস্কার করা হয়েছে। বলিউডের পরিণীতা ছবির একটি গানের দৃশ্যের শুটিং এই প্রিন্সেপ ঘাটে হয়েছিল। ব্রিটিশ নির্মিত এই ঘাটটির সৌন্দর্যের কোনো তুলনা হয় না। বিশ্ব যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। বিশেষত গোধূলির আকাশের সৌন্দর্য এবং নানান বাহারি আলোকসজ্জা মিলিয়ে অপরূপ সৌন্দর্য ধরা পড়ে পর্যটকদের চোখে। এই প্রিন্সেপ ঘাটের সৌন্দর্য এতটাই যে 1843 খ্রিস্টাব্দে তৈরি হওয়া এই ঘাট আজও মানুষের মনকে মুগ্ধ করে চলেছে। সন্ধ্যাবেলা পার্কের সব আলোগুলো জ্বলে উঠলে পার্কের পরিবেশটা বেশ মায়াবী হয়ে ওঠে। আপনি যদি পিকনিক করতে এখানে যান তবে রান্না করার সুযোগ এখানে পাবেন না, তবে খাবার নিয়ে গেলে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। তবে যদি আপনি কেবল এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে চান তবে আপনি এই জায়গার মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই এই পার্ক খোলা থাকে এবং প্রতিটি মরশুমে এই জায়গার আলাদা আলাদা সৌন্দর্য দেখা যায়। অল্প বয়সী থেকে মাঝ বয়সী প্রায় সকল প্রকার মানুষজনদেরই আপনারা এখানে দেখতে পাবেন। ফ্রি সময় কাটানো থেকে শুরু করে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া পর্যটকদের দেখা পাবেন এখানে। তবে কাপলসদের সংখ্যা এখানে বেশি। প্রেমিক যুগল যেমন এখানে ভিড় করেন ঠিক তেমনই প্রিন্সেপ ঘাটে ক্যামেরা হাতে নিয়ে ঘুরে বেড়ানোর লোকজন প্রচুর চোখে পড়বে। প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসকে ফ্রেমবন্দি করতে চান অনেকেই। এছাড়াও প্রিন্সেপ ঘাটের আশেপাশে প্রি ওয়েডিং শ্যুট করার জন্যও লোকজন আসেন। সবশেষে বলা যায় এই প্রিন্সেপ ঘাটকে কেন্দ্র করে যে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে তা কিন্তু উল্লেখযোগ্য। এখানে ছোট শর্ট ফিল্ম থেকে শুরু করে ব্লগ এবং নানান ভিডিও বানানো হয়, তাই প্রিন্সেপ ঘাটে ক্যামেরা হাতে ঘুরে বেড়ানো মানুষজন আপনার চোখে প্রচুর ধরা পড়বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটি সুন্দর কমেন্ট করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পারলে একবার প্রিন্সেপ ঘাট ঘুরে আসবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভ্রমণে, অন্য কোনো স্থানে। সকলকে অসংখ্য ধন্যবাদ।